আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন কুমিল্লা জেলার অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট জনমন অন্যতম একজন দেশ সৈনিক, রাজপথের একজন লড়াকু সৈনিক, কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সাবেক সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা সদর পৌরসভার সাবেক চেয়ারম্যান, কুমিল্লা সিটি কর্পোরেশনের দুইবার নির্বাচিত নন্দিত সিটি মেয়র জনাব মনিরুল হক সাক্ষ্য আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে যদি কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্কুলের 2 নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণমূল রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জনাব আদর্শ নিয়ে কঠিনতম সময়ে যিনি বিএনপির অন্যতম তৃণমূলের ভ্যানগার্ড হিসেবে ঝান্ডাধারী একজন রাজনীতিক হিসেবে রাজপথের নেতৃত্ব দিয়েছেন সেই বিদগ্ধ ব্যক্তিত্ব আজকের আলোচকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, যে সময়ে বিএনপি করাটা খুব কঠিনতম দিন ছিল, 90-এর গণ আন্দোলনের থেকে আপনি বর্তমান অবধি এখন পর্যন্ত রাজপথে আছেন। আপনি দর্শকদেরকে জানান যে কি চেতনা প্রেরণার ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক যিনি, স্বাধীনতা যুদ্ধের ঘোষক যিনি, তার রাজনৈতিক দলে আপনি যোগদান করলেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই যে অনুষ্ঠান যারা দেখতেছেন তার সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আপনার প্রশ্ন এটা হইল, আমি 1978 সালে কুমিল্লা জিলা স্কুলের মেট্রিকের ছাত্র ছিলাম, পরীক্ষা দিব। ওই সময় বর্তমান মহরুম জিয়া রহমান সাহেব বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু খাল খনন প্রোগ্রাম আসতেন। আমাদের জিলা স্কুলের একটা প্রোগ্রামে উনি অন্তর্ভুক্ত হয়েছিলেন, দাউদকান্দি। ওই সময় ওনার লোক আমার সরাসরি দেখা হয়েছে। ওই থেকে আমি ওনার রাজনীতি উদ্বুদ্ধ হয়েছি। আমি আস্তে আস্তে এটা করার জন্য চিন্তা ভাবনা করছি মেট্রিক পরীক্ষার পরে। আর সরাসরি হলো আমার মহরুম আকবর হোসেন সাহেব, কুমিল্লার, উনি 3বার মন্ত্রী ছিলেন, 5বার এই সিটে 5বার এমপি ছিলেন। এই মহরুম আকবর হোসেন সাহেব আর জিয়া রহমান সাহেব, মহরুম জিয়া রহমান সাহেব কিন্তু উনি জেটপুসে যে প্রধান ছিলেন মহরুম জিয়া রহমান সাহেব, ওইটা উনি অন্তর্ভুক্ত ছিলেন, ওনারা যুদ্ধ করছে। ওই বদলতে মহরুম আকবর হোসেন সাহেব যখন 78-এ বিএনপি জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন, সময় উনি তো আমার আপন ফুফাতো ভাই। আমি আরো উৎসাহ পাইছি, উৎসবে আমি এই দলে অন্তর্ভুক্ত হয়েছি। অর্থাৎ জাতীয়তাবাদী দলটি আপনার একদম পারিবারিকভাবেই আপনাকে অনুপ্রাণিত হওয়ার সুযোগ পেয়েছেন। জি, আপনি বলেছেন 78 সালে আপনি এসএসসি পড়াশোনা করেন, কিন্তু আপনি যদি আরেকটু পিছনে যাই, নিশ্চিত আপনার মনে আছে 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট, 75-এর 25শে মার্চের কালো রাত্রিতে যখন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এটি চিরকুট নিয়ে গেলেন, টেপ রেকর্ডার নিয়ে গেলেন জনাব শেখ মুজিবুর রহমানের কাছে, তিনি ঘোষণাটি তো দিলেনও না, লিখলেনও না, নাকে তেল দিয়ে ঘুমাতে বলে পাকিস্তানিদেরকে ডেকে তাদের গাড়িতে চড়ে তিনি নিরাপদে চলে গেলেন। এমন টান টান উত্তেজনাময় পরিস্থিতিতে ওই রিভোল্ট বলে সেনা বিদ্রোহের মাধ্যমে যে মানুষটি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, সেই ঘোষণার পর থেকেই তিনি বাংলাদেশের অন্যতম একজন তারকার মতো জায়গা করে নিয়েছেন। আপনি আপনার জায়গা থেকে শহীদ প্রেসিডেন্ট জনমনের এই চ্যালেঞ্জিং জায়গার যে ঘোষণাটি, এটিকে আপনি কিভাবে দেখেন? এটা তো আমি আসলে আমরা তো ছোট, কিন্তু পরবর্তীতে আমরা রাজনীতির সময় অন্তর্ভুক্ত হয়েছি, আমরা বহু কিছু শুনছি, আবার জ্ঞান অর্জন করছি। 25শে মার্চ শেখ মুজিব সাহেব যদি উনি বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, আমার দৃষ্টিকোণ থেকে উনি পূর্ব পাকিস্তানের উনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। আবার উনি চাইছেন প্রধানমন্ত্রী, এই জন্য উনি যে সিকিউরিটি হয়ে গেছে, আমি শুনছি তাজউদ্দিন সাহেব কেউকে পাতা দেয় না, উনি বাসায় স্থির থাকছিল, উনি নিজে একটা দলের প্রধান, উনি নিজেই আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেছে। এই সময় আমাদের নেতা মহরুম জিয়া রহমান সাহেব কালুরঘাটে উনি জিয়া রহমান বিভাগ শেখ মুজিব ফকে কিন্তু স্বাধীনতা ঘোষণা করছে, ঘোষণা করে উনি করছে। এটা আমরা শুনছি, এটা তো আমরা নিজে শুনছি। পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়েছে, 71-এ দেশ স্বাধীন হয়েছে, আমার দৃষ্টিকোণ দেয়া উনি মহরুম জিয়া রহমান সাহেব আর মহরুম শেখ মুজিব সাহেব অতীতে কী করছে, আন্দোলন করছে, আন্দোলন সবে কিন্তু আমরা বাংলাদেশের 90% মানুষই কিন্তু এটা ওনারা সহযোগিতা করছে। কিন্তু 71 পরে উনি যে ক্ষমতা আসলেন, আসার পর কিন্তু উনি পদবীর দিকে লালিত ছিলেন, কোনোবার প্রাইম মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট, কিন্তু দেশের যে অবস্থা আসলো উনি এটার দিকে লক্ষ্য করেন নাই, না করে ওনার দলের ভিতর এবং দেশের ভিতর একটা বিদ্রোহ ঘোষণা করছে, জাসদ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ ভাগ হয়েছে, বহু কিছু হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই আমরা সেই হিসাবে নির্মমভাবে তার উনি হত্যা করছে। আমি একটু খণ্ডচিত্রটা এইভাবে দেখি, 72-এ যিনি মহাহিরো, যাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে, তিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, সবকিছুতেই এই জাতির রাজি রয়েছে,
তিনি 3.5 বছরে এই দেশটাকে যেভাবে একেবারে খাবলে খেতে চাইলেন, যার কারণে 75-এর 15 আগস্টে তাকে হত্যা করার পরে তার লাশ দাফন করার লোক খুঁজে পাওয়া গেল না। নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো লাশটি, সেখানে মাত্র 18 জন লোক আসলো। একটি 570 নামের একটা কাপড় কাচা সাবান তার জন্য জুটলো, রিলিফের কাপড় জুটলো, কাপড়ের কাপড় কিনে নেওয়ার জন্য কারণ আবেগ তৈরি হলো না। 18 লক্ষ লোক হওয়ার কথা ছিল, লক্ষ লক্ষ মানুষ তার জন্য আবেগ আপ্লুত হওয়ার কথা ছিল, যেহেতু তিনি জাতির জন্য অনেক ভূমিকা রেখেছিলেন। একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে, নিজেকে কতটা ক্ষমতার খেই হারালে, কতটা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ না করে কতটা ক্ষমতাকে একেবারে শোষণ করলে তার এই শেষ দিনগুলি, তার শেষ বিদায়টি এমন ভাবে হয়। শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। শেখ মুজিবুর রহমানের শেষ বিদায়টি আসলে প্রমাণ করে দিয়েছে কিনা? জি, এটা আমি তো বললাম, উনি 71 থেকে 15 আগস্ট আগ পর্যন্ত উনি ক্ষমতা লুবি হয়ে গেছিল। উনি যে ওনার জন্য যে 7.5 কোটি মানুষ যেভাবে আন্দোলন করছে, ত্যাগ করছে, ত্যাগ শিখে একটা যুদ্ধ করছে, কিন্তু ওটা উনি এভাবে ফলপ্রসূ করতে পারে নাই। উনি কোনো সময় প্রেসিডেন্ট, কোনো সময় প্রাইম মিনিস্টার হইয়া উনি আমাদেরকে দাবায় রাখানোর জন্য চেষ্টা করছে। কিন্তু আল্লাহ দিলে 15 আগস্টে আমরা দেখছি একটা সানুবুদ্ধনের মাধ্যমে উনি নিহত হয়েছেন। নিহত হওয়ার পরও আপনি তো বললেন একটা কোনো ডিস্ট্রিক্টে আমরা শুরু হলো আমরা দেখছি কোনোখানে কোনো একটা জানাজাই হয় না, গায়েবী জানাজা হয় নাই। মানুষ এত ওনার উপর বিরক্ত বা ওনার শ্রদ্ধা ওনার হারে। কিন্তু এখানে তো একটা মীমাংসিত সত্য নিয়ে একটু কথা চলতেছে যে 72-এ যিনি মহাহিরো, 75-এ তিনি মহাজিরো, 72-এর বঙ্গবন্ধু, 75-এর বঙ্গশত্রু, এটাই মীমাংসিত সত্য কিনা, ইতিহাসের এটাই শেষ কিনা? 75-এর 15 আগস্টের স্বীকৃত বঙ্গশত্রু পুনরায় কিভাবে বঙ্গবন্ধু হয়, পুনরায় কিভাবে জাতির পিতা হয়, এটি আমাদের জন্য চরমতম আসলে একটা দুঃখজনক ব্যাপার কিনা? যিনি তার জীবনের শেষ দিয়ে প্রমাণ করে গেছেন যে তিনি ব্ল্যাক চ্যাপ্টারের লোক, সেই ব্ল্যাক চ্যাপ্টারকে আবার পুনরায় হোয়াইট চ্যাপ্টার করতে চাওয়াটা কত বড় আসলে দুর্ভাগ্যের ঘটনা। এটা তো দুর্ভাগ্যের ঘটনা। আমি তো একটু বললাম 71 থেকে 75 15 আগস্ট পর্যন্ত ওনার দলেই তো 3-4 বিভক্ত হয়ে গেছে। ওনার অত্যাচার বলেন, ওনার শাসন বলেন, ওনার প্রশাসনের ব্যাপার, ওনার দলেই 3-4 ভাগ হয়ে গেছে। এবার জাসুস সৃষ্টি হয়েছে, আর বহু কিছু হয়েছে। তো উনি স্বেচ্ছায় ওনার কিছু লোক ওনাকে বঙ্গবন্ধু ঘোষণা করছে। ঠিক আছে, ঘোষণা করছে। উনি 15 আগস্টে মরণের পরে, মৃত্যু হওয়ার পরে, পরবর্তীতে আমরা তো সবই দেখছেন, আমাদের নেতা মরহুম জিয়া রহমান সাহেব এই যে দলটাকে উনি নিজ হাতে মাটি দিয়া বাক্সা সৃষ্টি করছিল, কিন্তু আমাদের নেতা মরহুম জিয়া রহমান সাহেব এরা উদ্যোগীরা ওনাকে রাজনীতি পুনর্জন্ম দিলেন এই দলটির। আমাদের শেখ হাসিনাকে উনি বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করছে, রাজনীতি করার সুযোগ দিচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই বিনয়টিকে আসলে আওয়ামী লীগের গ্রহণ করাটা সঠিকভাবে যদি করত, তারা যদি ভালো পলিটিক্স করত, তারা যদি ফ্যাসিজমকে তারা পুনরাবৃত্তি না করত, তারা যদি সকালে একটি নীতি বিকালে একটি নীতি এটি না করত, নানা রকম মিথ্যাচারের রাজনীতি যদি তারা না করত, তাহলে এই 24-এর গণ আন্দোলনে একেবারে শিকড় শুদ্ধ উপড়ে যাওয়ার মতো ঘটনা আসলে আওয়ামী লীগের ঘটতো কিনা? না, এইটাই তো উনারা আমাদের নেতা মরহুম জিয়া রহমান সাহেব ওনাদের সুযোগ দেওয়ানোর পর ওনার সুযোগ কাজে লাগছে, কিন্তু চক্রান্ত করছে। যে মরহুম জিয়া রহমান সাহেব উনি ক্ষমতাতে বেশি দিন থাকতে পারে নাই, গণতন্ত্র ফিরিয়ে দিছিল 3 বছর বা 2.5 বছর 3 বছর ছিল। ওই সময় ওনাকে মারার জন্য 17টা কূপ আমি শুনছি, 17টা কূপ হয়েছে। কারণ আমরা জানছি মরহুম আকবর হোসেন সাহেব ওনার সহযোগিতা ছিল, উনি আমার বলছে লাস্ট পর্যন্ত উনি তো আর বাঁচতে পারে নাই, রয়্যাল এজেন্ট আমি ইন্ডিয়ার কারণে রাখতে না। তো আমরা বুঝেন আওয়ামী লীগ দলটা কি, আওয়ামী লীগ দলটা সবসময় শোষণের থাকে, মুখে গণতন্ত্র কথা বলে, কিন্তু কাজে কর্মে তারা গণতন্ত্র না। 81-র 17 মে শেখ হাসিনা এই দেশে আসেন, তার ঠিক 13 দিনের মাথায় 30 মেতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়। এই যে যিনি এই দলটিকে সেভ করলেন বা শেখের বেটিকে এই দেশে আসার সুযোগ করে দিলেন, আসার পরে যে চক্রটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যাটি করা হলো, এখন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কিন্তু হত্যার বিচার হয়নি। কোনো হত্যার বিচারই কিন্তু বিলম্বিত থাকা উচিত নয়। আওয়ামী লীগ তাদের আমলে, শেখ হাসিনা তাদের আমলে তার পিতার বিচার কিন্তু তার মতো করে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার বিচারটি আসলে অবিলম্বে দরকার কিনা? হত্যার বিচার যদি ট্রাইব্যুনালে ওঠে তাহলে কেঁচো করতে সাপ বেরোবে কিনা? শেখ হাসিনার নামটি এখানে আসলে উঠে আসবে কিনা, আপনি কি মনে করছেন? আমি তো উঠে আসবে স্বাভাবিক।
উনি আসতে পারে, জাতীয় পার্টির যে প্রধান মারা গেছেন এরশাদ সাহেব আসতে পারে। তখন তো বহু ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র করে ওনার আমাদের নেতার বিচার কেন হয়েছে না, ওই সময় যে সরকারগুলি আছে এরশাদ সাহেব এটা বিলম্বিত করছে। আমাদের দল বেগম জিয়া যেসব ক্ষমতা আছে উনি বহু চেষ্টা করছে, কিন্তু সবগুলি আমাদের একটা কেস চালাইতে গেলে ডকুমেন্টস লাগে, সাক্ষী লাগে, ওইগুলি ওই সময় সরকার সব ইন্ডিয়া নষ্ট করে দিয়ে গেছিল। তারপরে এই জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া পারে নাই। কিন্তু আমি চাই হ্যাঁ টাইমুর মাধ্যমে সঠিক বিচারটা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায় বা সংসদ সরকার গঠন করে, তাহলে দেশনায়ক তারেক রহমানের বরাবর, ম্যাডাম খালেদা জিয়ার বরাবর আপনি একজন ত্যাগী নেতার কাছ থেকে দলের কাছে আপনার আসলে কি এক্সপেকটেশন রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যার বিচার ভিত্তিক? এটা তো আমার নেতার জন্য তো আমরা এই রাজনীতি করছি। আমাদের রাজনীতি আসার কারণ হলো আমাদের মরহুম জিয়া রহমান সাহেবের শ্রদ্ধা, ওনার আদর্শ শ্রদ্ধা করিয়ে দিয়ে ফোন তো আমরা রাজনীতি করে আইতেছি। আমরা তো অবশ্যই চাবো সব যারা জিয়া রহমান ভালোবাসে সবই চাইবো এটা একটা সুষ্ঠু, একটা নিরপেক্ষ একটা বিচার করে ওনার বিচারটা হয়। ৭১-২৫ মার্চে রাত্রে ২৬ মার্চে ঘোষণা দেবার কারণে যিনি এদেশের মানুষের কাছে প্রিয় হলেন, জেড ফোর্স গঠন করলেন, তো মুক্তিযোদ্ধা হিসাবে তিনি পরবর্তীতে আবার সেনাবাহিনীতে গেলেন। যাওয়ার পরে মেজর জেনারেল র্যাঙ্ক অবস্থাতে তাকে অবরুদ্ধ করা হলো। ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এবং মেজর জেনারেল কে এম শফিউল্লাহর একটি উইং তারা ক্ষমতা নিতে চাইলো, কর্নেল তাহেরের নেতৃত্বে জাসদ ক্ষমতা নিতে চাইলো। কিন্তু যেহেতু তিনি নিজের জন্য জীবন বাজি রেখেছিলেন, তিনি দেশপ্রেমিক ছিলেন, যার কোনো ছাত্র জনতা, সিপাহী জনতা নিজের জীবন বাজি রেখে ৭৫-এর ৭ নভেম্বর তাকে যে অবরুদ্ধ থেকে মুক্ত করে পুনরায় এদেশের শাসনভার তাকে দিলেন, এটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আসলে কতটা ত্যাগের পুরস্কার বলে আপনি মনে করেন? এটা একটা উনি যে একটা সত্যিকার গণতান্ত্রিক বিশেষ রাজনৈতিক নেতা ছিল, এটাই আল্লাহ দিচ্ছে বা সাধারণ সৈনিকরা এটা ওনার প্রাপ্যটা উনি দিচ্ছে। আমি যতটুকু জানি উনি 15 আগস্ট শেখ মুজিব মারা যাওয়ার পরে উনি কিন্তু ওনার মতন উনি আর্মি অফিসার হিসেবে উনি কাজ করতেছিলেন। কিন্তু খালেদ মোশাররফ তারা ওনাকে অবরুদ্ধ করে ওনাকে মারার চেষ্টা করছে। ওনার থেকে উনি এতটুকু সৎ ছিল মরহুম জিয়া রহমান সাহেব, উনি যেসব পদত্যাগ করে আমি যে শুনছি, আমি মরহুম আকবর সাহেব থেকে উনি খেয়াল করেছি আমি আমার কিছুই দরকার নাই, আমার পদত্যাগ করি, কারণ আমার ছেলে মেয়ে আছে, পরবর্তীতে সংসার কেমন চলবে, আমার যখন পেনশন দেওয়া হয়। উনি এত উদার ছিল করে উনি সাইন দিয়ে দিছে, উনি ওনাকে ওনার বাসা গৃহবন্দী করে দিছে। কিন্তু এই সিপাহীরা ওনার এই সততা, ওনার কাজকর্ম, যুদ্ধের সব দেখে সিপাহীরা কিন্তু ৭ নভেম্বর ওনাকে সিনিয়র আবার সেনাবাহিনীর প্রধান বানাইছে। জীবন বাজি রাখলেন, মুক্তিযুদ্ধ করলেন, আবার দেশের মানুষ তাকে জীবন বাজি রেখে তাকে যখন দায়িত্ব দিলেন, দায়িত্ব পাওয়ার পরে যেভাবে ঘাম ছুটালেন, ১০,০০০ কিলোমিটার পায়ে হেঁটে মাঠে ঘেটে ঘাম ছুটিয়ে পুরো মানচিত্রটাকে পায়ের নিচে রেখে রাজনীতিবিদদেরকে রাজনীতির ইথিক্স ধারণ করে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ানের মতো গুরুত্বপূর্ণ কথা বলে তিনি রাজনীতিতে যেভাবে আলোক বর্তিকা হিসেবে, আলোকোজ্জ্বল একজন ব্যক্তি হিসেবে, একটা তারকারাজিতে জায়গায় যেভাবে আবির্ভূত হলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭৫-এর ৭ নভেম্বর থেকে ৮১-৩০ মে পর্যন্ত আপনার দেখা এক নজরে তার রাজনীতি, দায়িত্বশীলতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিটি বিষয়ে আপনার অভিব্যক্তি। আমি তো বললাম উনি একটা সিপিআই ছিল, উনি দেশকে ভালোবাসত, উনি ভালোবাসার কারণে দেশের উন্নয়নের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য উনি ওনার চয়েস মতো উনি আর্মিতে চলে গেছে। জি, উনি ওনার এই থেকে দেশে কিছু দেওয়ার জন্য উনি চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন খাদে উনি অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু 15 আগস্টের পরে উনি বাধ্য হয়ে কিন্তু অন্তর্ভুক্ত হইতেছে, উনি বাধ্য করা হয়েছে। তো এই কারণে উনি আবার দেশকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য উনি আবার নিজেকে আবার প্রস্তুত করে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, দেশের প্রেসিডেন্ট হয়েছে, আবার দেশের জন্য উনি আবার জীবন দিয়ে গেছে। এটা নজিবের কাণ্ড। ৭৮-এর আগে বাঙালি জাতীয়তাবাদ পর্যন্ত, বাঙালি জাতীয়তাবাদ জয় এপার ওপার বাংলা নামক স্লোগান দিয়ে আসাম, ত্রিপুরা, মিজোরাম সব এক করার বাংলা,
সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে। ৭৮-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ ভূখণ্ডের জাতীয়তাবাদ, একেবারে আমাদের মানচিত্রের জাতীয়তাবাদ, স্বাধীনতা সার্বভৌমত্বের জাতীয়তাবাদ নামে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তন করে যেভাবে দেশপ্রেমিক একটি চেতনা, যেভাবে আমাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য যেভাবে তিনি আমাদের মধ্যে একটা স্বাধিকার দিয়ে দিলেন, আমাদের দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে দিলেন। বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের পার্থক্য তিনি যে বিন্যাস করলেন, এটি রাজনীতিবিদদের জন্য আসলে কত বড় আসলে একটা দিকপাল বলে মনে করেন? এটা খুবই, উনি একটা কাজ করে গেছেন। আমি আবারও একটু পিছিয়ে জানতে চাই, উনি একমাত্র, আমি বললাম তো আমাদের মৌলভী শেখ মুজিব সাহেব, উনি ওনার পিছনে আমরা ৭.৫ কোটি লোক আমরা যুদ্ধ করছি, আন্দোলন করছি, সবই করছে। আমাদের আমরা ছোট, আমার বড় ভাইরা সবই দেখছি করছে। কেন করছে? পাকিস্তান থেকে আমাদের শোষণ করছে, এই কারণে তো আমরা এটা স্মরণের জন্য আমরা করছি। কিন্তু শেষ পর্যন্ত উনি ওনার দলকে সরাইয়া বাসার সৃষ্টি করে গেছে। উনি তো একমাত্র নজির যে গণতন্ত্র উনি চায় না। কিন্তু আমাদের নেতা কি করছে? উনি যখন পালাক্রমে উনি দায়িত্ব নিতে বাধ্য হয়েছে, বাধ্য নিয়ে প্রথমে উনি বাকশালটা ব্যানিশ করে দিচ্ছে, করিয়া দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনছে। এই গণতন্ত্র ফিরানো তো আজ যে মনে করেন জাতীয়তাবাদ বলেন, বাংলাদেশি বলেন, সবই কিছু আইছে। আমরা জাতীয়তাবাদের বিশ্বাসী, আমরা বিশ্বাসী কেন বিশ্বাসী? আমরা ধর্ম নিঃশ্বাসে আমাদের বাঙালি, আমরা ঠিক আছে, বাংলাদেশি ঠিক আছে, কিন্তু আমাদের আলাদা একটা সত্তা আছে, এটা আছে, এটা আমরা পালন করতে হবে। আমাদের একটা মানচিত্র আছে, আমাদের কাঁটাতারে বেড়া আছে, আমাদের একটা অখণ্ড একটা বদ্বীপের মালিক আমরা। ইন্ডিয়ার কথা তো আমরা চলতে পারি না। আমাদের নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব একটা কালচার আছে, আমাদের নিজস্ব, আমরা উনি একমাত্র আমাদের নেতা মরহুম জিয়া রহমান সাহেব। তাহলে আওয়ামী লীগ যেটি বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনার দল, মুক্তিযুদ্ধের চেতনা মানেই তো হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ কিনা, ভূখণ্ডের জাতীয়তাবাদ কিনা, এই সার্বভৌমত্বের মধ্যে মানচিত্রের মধ্যে যে অধিবাসীরা আছে তাদের জন্য জাতীয়তাবাদ কিনা। আর যারা বলেছে মুক্তিযুদ্ধের চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এপার ওপার বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম সব এক করার মানে অর্থাৎ কাঁটাতারে বেড়ার দরকার, স্বাধীনতা সার্বভৌমত্বকে লীন করার কথা বলার, যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, এটি কত বড় জাল, কত বড় জালিয়াতি রাজনীতি বলে আপনি মনে করেন? ওনার তো আওয়ামী লীগ তো এরকম একটা দল, মুখে একটা বলে, অন্তরে কিন্তু আরেকটা কাজ আরেকটা। এই যে আমরা বলে জাতীয়তাবাদ বলে কেমনে, ওনারা চাইতেছে আমরা ক্যালকাটা একটা অংশ হই, কিন্তু আমার বাংলাদেশ একটা দেশ, আমরা আলাদা ভূখণ্ড আছে, আমরা কেন ক্যালকাটার একটা অংশ হই, আমরা রাজনীতি আমরা বসবাস করব। ওনার চিন্তা, তারা চিন্তা আছে আমরা বললেন যে কেরালা, আর না ওই আমরা কলিকাতা, এবারে মিজোরাম, অরুণাচল প্রদেশ, এদিকে যে 7 স্টার আছে, তার মিললে একটা আলাদা একটা প্রদেশ। এটা তো আমরা কোনো সময় চাইছি না। আমাদের সত্তা হিসাবে আমরা থাকবো, করবো, কিন্তু তারা কাজে কামে সবসময় কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনার মানে কি? আমরা হিসাব করেন, এই যে মুক্তিযোদ্ধা বিভিন্ন যুদ্ধের জন্য পদবি পাইছে, এর ভিতরে একমাত্র বিএনপিতে আছে 80 জনের উপরে, কিন্তু তাদের ভিতরে একটাও নাই। কিন্তু ওই তারা প্রতিটা কথা, এই যে শেখ হাসিনা সাহেব মুক্তিযোদ্ধার চেতনা, আমরা কি মুক্তিযোদ্ধার চেতনার বাইরে? আমরা তো আমাদের লোকের তো মুক্তিযুদ্ধ করছে, যুদ্ধ সব করছে, কিন্তু তারা তো উনি লাস্ট পর্যন্ত এটা পর্যন্ত বলছে, জিয়া রহমান সাহেব যে জেটপুসের প্রধান ছিলেন, উনি বলছেন জিয়া রহমান ইতানের পাকিস্তানের এজেন্ট হিসাবে উনি কাজ করতেছে। এটা হয় ওনার ছবিটা জাদুঘরে ছিল, এটা পর্যন্ত উনি উঠে দিয়ে নিয়ে গেছে। তাহলে এই কথাই যদি বলে, তাহলে তার আওয়ামী লীগ তো বলেছে এম এ হান্নানের মাধ্যমে নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সে সময় ঘোষণা দিয়েছিলেন। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি পাকিস্তানি এজেন্টই হতেন, তাহলে তাকে দিয়ে কেন আওয়ামী লীগ ঘোষণা পাঠ করালো? এটা প্রশ্ন আসলে এসে যায় কিনা? হ্যাঁ, প্রশ্ন এটাই তো বলছেন, তারা তো কাজে একটা, মুখে একটা, অন্তরে একটা। উনি তো জিয়া রহমান সাহেব শেখ মুজিব সাহেব মৃত্যু হয়েছে, উনি ডেপুটি প্রধান ছিলেন, আর্মি চিফ ছিলেন, ডেপুটি চিফ ছিলেন, শফিউল্লাহ সাহেব প্রধান ছিলেন। এবারে পর্যায়ক্রমে দেশের অবস্থার কারণে তো ফরতে উনি প্রধান হয়েছে, এটা আইনে হয়েছে, বিআইনে হয়েছে, উনি কি জোর করে নাই। কুয়ের মাধ্যমে হয়েছে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, সিপাহী জনতার বিদ্রোহের মাধ্যমে হয়েছে। উনাকে আবার স্মরণের জন্য 3 অক্টোবর আবার ওনার ষড়যন্ত্র হয়েছে, ওনার আটক করছে, সবই তো হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আবার সিবিআই 7 নম্বর ওনাকে আবার কারারুদ্ধ থেকে আইন আবার দেশের প্রধান সেনাপতি বানাইছে। পরবর্তী উনি দেশকে ভালোবাসার দিকে, দেশকে একটা সুন্দর জায়গা আনার জন্য একটা দল গঠন করছে।
একাত্তরের 25শে মার্চের রাতের ঘোষণার পর থেকে দেশের মানুষের কাছে তিনি কতটা প্রিয় হলেন, কতটা আসলে আবেগের জায়গায় পেলেন, যার কারণে 30 মে 1981 যখন তাকে হত্যা করা হয়, তার হত্যার পরে তার লাশ যখন ঢাকায় আনা হয়, যখন মানুষের জনকন্দন, জনরোল, যত আবেগ, লক্ষ লক্ষ মানুষ তার জন্য গায়বানা জানাজা পড়েছে, মানুষের যে আবেগটি, একজন মানুষ কতটা মানুষের হৃদয়ে গেলে, কতটা হৃদয় দখল করলে তার শেষ বিদায়টি আসলে এত উজ্জীবিত হয়, এত আলোচিত হয়। শেষ ভালো যার, সব ভালো তার, এটিই আসলে প্রমাণিত ঐতিহাসিক সত্য কিনা? এটা তো প্রমাণিত, আমরা তো মুখে কথা বলি না, এটা বাস্তবে প্রমাণিত হয়েছে। উনি যে চিটাং সাগরজদের মৃত্যু হয়েছে এটা তো উনি আনসার্টেন, উনি জানে না, কিন্তু উনি গেছিল কিন্তু চিটাং দেশের স্বার্থে, দলের স্বার্থে, দেশকে অক্ষুণ্ণ রাখার জন্য, একখানে রাখার জন্য বহু চেষ্টা উনি করছে। বললাম তো, প্রতিটা খেতে খেতে লাস্টে উনি আর পারে না, কুফের কারো সতরমে কুড়ে উনি মৃত্যুবরণ করছে। উনি চেষ্টা করছে সবখানে দেশকে একটা অক্ষুণ্ণ না একখানে রাখার জন্য, বিদ্রোহটা মিটমাট করার জন্য, মীমাংসা করার জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু ওই আব্দুল বলে শেখ হাসিনা আসার 13 দিন সবসময় ওনাকে এইখান থেকে সরলতা। আরেকটা আমার দৃষ্টিকোণ, আমি জানি উনি সারা পৃথিবীতে উনি মুসলমান দেশকে একখানা করার জন্য ওয়াসিন একটা উনি একটা করছিল। এটা উনি প্রধান সারা পৃথিবীতে, লিবিয়া কন, সৌদি আরব কন, মিশর কন, পাকিস্তানও ছিল, এদিকে মালয়েশিয়া, তার সবের নিয়ে একটা করছিল। এটা ওনার, আমি মনে করি আরেকটা কাল হয়ে গেছে, ইন্ডিয়ার তারা এটা না করার জন্য ওনাকে সরাই দিছে। আমার কথা বাস্তব যে আপনি 25শে মার্চের এই ঘোষণা বলেন, বাংলাদেশে তো বহু লোক আসলো, উনি কেন করলো? উনি কেন ওনার আবেগে, ওনার এখানে উনি করছে, ঠিক না? ওনাকে কেউ শিখাই দিছে? ওনাকে শিখে দেয়। কিন্তু উনি দেশকে ভালোবাসে, নেতারও ভালোবাসে, উনি কিন্তু ঘোষণা করছে, কিন্তু শেখ মুজিবের পক্ষে ঘোষণা করছে, অন বিহাফ অফ শেখ মুজিব ঘোষণা করে করছে, কিন্তু এটাও তারা অস্বীকার করে। 81 30 মের পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য স্ত্রী ম্যাডাম খালেদা জিয়া রাজপথে আছেন। 81 থেকে 91 পর্যন্ত তিনি রাজপথে যেভাবে নেতৃত্বের গুণ সম্পন্ন হয়ে উঠলেন, তখন তাকে দেশমাতা এবং আবাসের নেত্রী হিসেবে তাকে কিন্তু সেই সময় দেশনেত্রী এবং আবাসের নেত্রী হিসেবে সম্মানিত করা হয়। রাজপথে আরও নেতৃত্ব দিতে 111-এর সময় ম্যাডাম খালেদা জিয়াকে দেশমাতা এবং গণতন্ত্রের মাতা হিসেবে তাকে উপাধিতে ভূষিত করা হয়। আপনার দেখা ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতিতে তিনি যে গুণগুলি বা যে উপাধিগুলি পেয়েছেন, এটির মূলে আসলে কি রয়েছে বলে আপনি মনে করেন? আমাদের নেতা মরহুম জিয়াউর সাহেব যেসব মৃত্যু করেছে, উনি তো আমাদের বর্তমান দেশ নীতি, আপসি নীতি, আলাদা তো রাজনীতি করার কথা না, কিন্তু আমাদেরকে, দেশকে, আমাদেরকে ভালোবাসা উনি আস্তে আস্তে কিন্তু রাজনীতি আইছে। কেন আইছে? দেশকে ওনার স্বামী এই দেশের জন্য মৃত্যুবরণ করছে, ওনার স্বামী এই দেশের জন্য যুদ্ধ করছে, আর উনি বাসা বসে থাকতে আর পারছে না, করছে। কিন্তু উনি আমার দেখা মতোই উনি 91 থেকে এর আগে তো উনি আমাদের দল অন্তর্ভুক্ত হইয়া ইলেকশন করছে। 91 থেকে আমি রাজনীতি করি সক্রিয়। উনি কুমিল্লা পর্যন্ত আইছে, ওনাকে কুমিল্লা সার্কিট হাউসে জায়গা দেওয়া হয় নাই। আমরা ওনাকে রানীকুড়িতে, আমরা এই যুবদল আমি সভাপতি, আমরা সব 3 দিন উনি একটা ট্যুরে আসলেন, সানপুর, বানবুড়িয়া, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলিকে ঘুরবে। আমরা ওনাকে স্কোর দিয়া মানুষ নিয়ে সারা দিন রাত আমরা ঘুরছি, কিন্তু সরকার থেকে ওনাদেরকে কোনো দান দেওয়া নাই। তারপরে উনি কিন্তু এই ব্যাপারে কোনো সমালোচনা করছেন, কিন্তু ওনার কাজ কিন্তু চালে গেছে। এই যে 111 কথা বলেন, 111টা ওনার একটা, উনি সরকার ছিল ঠিক আছে, এই সময় যে আন্দোলনটা আওয়ামী লীগেরা করছে, এটা কি ঠিক? কিতাব বইটা দিয়ে মানুষ যেভাবে মারছে 28 অক্টোবর যে ঘটনা তারা করছে, এটা করার পরে আর্মিরও ইন্ধন ছিল, ইন্ধন ছিল 111 করছে, করে আপনি দেখলেন আমাদের বর্তমান নেতা তারা সেবারে কে রকম টর্চার করছে, ওনারকে বেগম জিয়ারে অনুরোধ করছে। তারপর উনি কিন্তু দেশ ছেড়ে জানে, এই মধ্যে আদৌ দেশ ছেড়ে জানে, দেশকে এরকম ভালোবাসে উনি। দুই নেত্রীর বাংলাদেশ ছিল, এক নেত্রী সকালে যা বলেন বিকালে তা চেঞ্জ করেন, তাতে তো চরিত্র কোনো সমস্যা হয় না, কোনো অপরাধ হয় না। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, সকালে একটা বলা যায়, বিকালে একটা বলা যায়, কোনো সমস্যা হয় না। আরেকজনের কথা হচ্ছে যে না, কথা দিলে কথা রাখতে হবে, দেশের সাথে বেইমানি করা যাবে না, জীবন বাজি রেখে হলেও দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, নিজের সুখ আহ্লাদের প্রতি কথা চিন্তা করে দেশের মানুষকে অসহায় করে ফেলে চলে যাওয়া যাবে না। এই যে দুই নেত্রীর দুই আদর্শ, সেই আদর্শের কারণে একজন ইতিহাসের অন্যতম জায়গায় এখন সম্মানিত হিসাবে ভূষিত হচ্ছেন, আরেকজন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছেন। এই যে দুই নেত্রীর আচরণ থেকেও আসলে রাজনীতিবিদদের জন্য চরম এবং পরমতম শিক্ষা রয়েছে কিনা? অবশ্যই শিক্ষা রয়েছে।
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা জানেন ওনাকে ক্যান্টনমেন্টে একটা মহিউদ্দিন রোডে একটা বাসা দেওয়া হয়েছিল সরকারিভাবে, উনি কিন্তু নেয় নাই। এটা বিভিন্ন ভাবে এরশাদ সাহেব আসলে সাবেক সেনাপ্রধানের পরিবারের প্রতি সম্মান করে তিনি নিজে দলিল করে দিয়েছেন বিভিন্ন ভাবে, যে সরকারি যত রকম আইন কানুন আছে এটা ফলো করে ওনাকে দেওয়া হয়েছে, কিন্তু ওনাকে একটা নোটিশ 24 ঘন্টা এখানে ওনার ভাষাতে উর্দু করছে। তো আল্লাহ যদি একজন আছে, ওনার উর্দু দিয়েছে, উনি চলে আইছে, এখন গোলশান উনি একটা ভাষা থাকতো আছে। কিন্তু আজকে আমরা দেখেন আল্লাহ কি জিনিস, আজ আমাদের শেখ হাসিনা কই আছে, বাসারে বন্ধু যে বঙ্গবন্ধু তারা যেটা সুদর্শন বলে কি বলে, এটা মাল্টে বন্ধু উঠে গেছে। তো আল্লাহ কি না করতে পারে, যে আল্লাহ সঠিক পথে থাকে, এটা তো আমাদের। তাহলে ম্যাডাম খালেদা জিয়ার ওই দিন যে আবেগ, তার যে কন্দন, তার যে আসলে আকুতি বা আল্লাহ বিচার করবে, আসলে মহান বিচার আসলে হলো কিনা? ম্যাডাম খালেদা জিয়ার দোয়াটি আসলে সুন্দরভাবেই কবুল হয়েছে কিনা? সুন্দরভাবে তো হয়েছে, কিন্তু ওইটা দেরিতে হয়েছে। কিন্তু আল্লাহ সত্য কোনোদিন দাপা চাপা হয় না, এটা প্রমাণিত। গণতন্ত্রের জন্য আপোষহীন থাকার কারণে অং সান সু চিকে আজ থেকে 30 বছর আগে কিন্তু নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রের জন্য আপোষহীন থাকলেন, যেভাবে নীতির কাছে তিনি অটুট থাকলেন, নীতির একটা রাজনীতিক হিসাবে অন্যতম নারী ব্যক্তিত্ব হিসেবে যেভাবে বিশ্বে আলোচিত হয়েছেন, এ পর্যন্ত 54 জন নারীকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। 55 নম্বর বা 56 নম্বরে আসলে ম্যাডাম খালেদা জিয়ার নামটি আমরা দেখতে পাবো কিনা? নীতির রাজনীতির কারণে, শান্তির রাজনীতির করার কারণে দেশকে শান্তিতে ভরে দেবার একটি মাইল ফলক হিসাবে তিনি যে ভূমিকাটি রেখেছেন, তাকে আসলে বিরল উপাধিতে নোবেল কমিটি ভূষিত করবে কিনা, কি মনে করছেন? আমরা প্রত্যাশা করতে পারি কিনা? আমরা তো 100 ভাগের উপর প্রত্যাশা করতে পারি। উনি প্রমাণ করে গেছে, বেগম জিয়া আছে তো, উনি প্রমাণ করছে। এত কিছু পরও উনি কিন্তু দেশ ছেড়ে যায় নাই। উনি আমাদের দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসার কারণে উনি জেল খাটছে, কোনোদিন ওনাকে ফিস পা করতে পারে নাই। উনি বিদেশে যায় নাই, ওনাকে চিকিৎসা তো দেয় না, বিদেশে ওনারা যাইতে কোনো মানুষের দেন না। তো উনি মানুষের এত ভালোবাসে, জনগণকে ভালোবাসে, আল্লাহ এটা প্রমাণ করছে, ওনার একটা সময় দিছে। ওই সব আমরা যেগুলো শান্তি পুরস্কার, ওনাকে তো আমাদের কাছে, সারা পৃথিবীতে কাছে এই স্বৈরাচার সরকার একটা অপরাধী হিসেবে করে রাখছিল, যেগুলোর কেসের কোনো ভিত্তি নাই, এগুলো কোনো কেসের টাকার জায়গায় আছে, সরকার আবার 3 গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। হ্যাঁ, সব হয়েছে। কিন্তু এইসব মিথ্যা কথা, খালি এতিমের টাকা, আর এতিমের টাকা খাইছে না, এতিম তো রাখেছে 3 গুণ বাড়ে গেছে। এদিকেও না, মিথ্যা আচরণ, মিথ্যা কথা বললে ওনাকে সারা পৃথিবীর কাছে শুরু করে রাখছে। ইনশাল্লাহ এখন আমরা একটা স্বৈরাচার সরকার গেছে, ইনশাল্লাহ আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন বা নিরপেক্ষ সরকার বলেন, সরকার ইচ্ছা করতে হলে ওনার নামে প্রতি বছর যেন হয়, এটা নোবেল পুরস্কার পাঠাতে পারে, এটা পাঠাতে। কারণ উনি নিবেদিত প্রাণ, উনি দেশের লেগে উনি প্রমাণ করছে এটা। উনি কোনো এত কিছু পরও লাইক ফর দ্য লাইক চাইট জনাব তারেক রহমান 2000 সালের পর থেকে তিনি তৃণমূলের সাথে মিশলেন, তৃণমূলের সাথে মিশে নিজের মধ্যে যোগ্যতা তৈরি করলেন। বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির 1 নম্বর সদস্য থেকে শুরু করে এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পিতার অসমাপ্ত কাজকে তার মাতা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এবার তিনি মাতার পাশে দাঁড়িয়ে তিনি যেভাবে দল একটি বৃহৎ জোট এক রাখলেন, এমনকি পুরো এই বৈষম্য বিরোধী পুরো আন্দোলনটি নেপথ্যের একজন জননায়ক হিসাবে যেভাবে নেতৃত্ব দিলেন, সেক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বের গুণটি যেভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তার নেতৃত্বের প্রতি যেভাবে সারা বিশ্ব ভাবছে, তারেক রহমান আসলে বিশ্বের কাছে কতটা সমাদৃত বলে আপনি মনে করেন? আমি ওই আগের কথা দিয়ে পরবর্তী যাবো। তার হিসাবে তো আমাদের স্বৈরাচার সরকার হাসিনা, ওনাকে তো সারা পৃথিবীর কাছে এটা তার হিসাবে এত জঘন্য খারাপ সৃষ্টি করে রাখছে। প্রতিদিনে একটা কেস দিয়া ওনাকে বিভিন্ন যেই কেসে কোনোদিন এজাহারভুক্ত উনি ছিল না, এজাহারভুক্ত করে সারা পৃথিবী শুরু করে রাখছে। কিন্তু আল্লাহ তো একজন আছে, জিয়া রহমানের ছেলে উনি যে প্রজ্ঞা, যে জ্ঞান দিয়া এই বিগত আপনার এই 2006 পর থেকে, উনি তো বিদেশ যাওয়ার পর থেকে আজ যে 2025, উনি যে ঠান্ডা মাথা, যে যুদ্ধ সহকারে যে পার্টির একটা নিয়ন্ত্রণ করে পার্টি রাখছে, এটা কেন ব্যাপার। কারণ একমাত্র বিএনপি একটা দল, এই মধ্যে কোনো ভাগ হয় নাই। কিন্তু আওয়ামী লীগের সময় 71 থেকে 75 আওয়ামী লীগ কিন্তু ভাগ হয়েছে, রাজাক সাহেব পাকশাল করছে, এটা করছে, বহু কিছু হয়েছে। কিন্তু আমাদের দল
হ্যাঁ দল চুট কিছু হয়েছে গেছে এটা অন্য কথা, কিন্তু দল তো বিভক্ত করতে পারে নাই। উনি সঠিক সিদ্ধান্ত দিছে, সঠিকভাবে চালাইতে পারছে। কিন্তু উনি যে বয়সে, উনি আমার থেকে 2 বছর শুরু আমার জানা মতে, উনি যেভাবে প্রজ্ঞা রাখা এতটি আমাদের এত বড় দলটাকে উনি ধরে রাখছে, আজ এই দুপর্যন্ত আনছে। এটা সাধারণ মানুষই বলবে। আর ইদানিং এই 5 আগস্টের পরে উনি যে 31 দফা দিছে, ওনার কথাগুলি যে কত স্পষ্ট, কত সুন্দর। একজন লোক 2বার প্রাইম মিনিস্টার বেশি হইতে পারতো না, আরো কতগুলি নিয়ম দিছে। আমরা যে বাংলাদেশের যে ভোটের 40% ভোট দিতে যায় না, অবস্থার কারণে গেছে না, কিছু কেউ এমনি জানা, কিন্তু আমাদের নিজে দিছে। প্রথমে এটা হলো বিএনপি ক্ষমতা যাক না যাক, কিন্তু প্রত্যেকটা লোক যখন ভোট কেন্দ্রে যায়, ভোট দেয় এটা উৎসাহ করার জন্য। আমরা এইভাবে কাজ, যেটা বেকার ভাতা প্রবর্তনের মাধ্যমে তিনি ভোট দানে উৎসাহিত সুব্যবস্থা করেছেন। এটা ইন্ডিয়া আছে, বেকার ভাতা। ইন্ডিয়া যদি ভোট দেয়, ভোট না দেয় ইন্ডিয়া আছে, কিন্তু সরকার থেকে আবার একটা লোক থাকে কে ভোট দিতে গেছে। আপনি ভোট দিলেন না, আপনি আবার বড় বড় কথা বলবেন। ভোটও কিন্তু আলাদা একটা দান। এই দান কেন? আপনি একটা এরকম লোককে, আপনি যদি একটা ভালো লোককে ভোট দেন, তাহলে সে যদি ফেলও করুক, তো আপনার দায়িত্ব কিন্তু হয়ে গেছে, আপনি ভোট দিচ্ছেন। আর ফাঁস করলে আপনার কাছে যাইতে পারবেন, হ্যাঁ তোমাকে আমি একটা ভোট দিছি, তুমি ভালো লোক দিকে। তো এটা হলো মেইন কথা, হলো ভোটও একটা বিরাট ব্যাপার। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক সাহেব প্রথমে আমরা বলছে ইলেকশনে জুন মাস, এটা হলো সরকারি ব্যাপার, আমার দলের ব্যাপার, এটা আমার ব্যাপার না। কিন্তু আমার ব্যাপার হলো উনি যে 31 দফার কর্মসূচি দিচ্ছে, এটা ঘরে ঘরে আমরা পৌঁছাই দিই, একটা ভালো লোককে ভোট দেওয়ার জায়গা আর ভোট দিতে জানার জন্য। ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আপনি দীর্ঘ সময় এই কুমিল্লাতে নেতৃত্ব দিয়েছেন। জেলা যুব দলের আপনি দায়িত্বশীল ছিলেন, জেলা বিএনপির আপনি দায়িত্বশীল ছিলেন, এইখানকার সদরের আপনি পৌর চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে নির্বাচিত সিটি মেয়রও দায়িত্ব পালন করে গেছেন। জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মেসেজটি আসলে একজন মনিরুল হক সাক্ষ্য কিভাবে দিলেন এবং কিভাবে জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করলো এবং ভালোবেসে আওয়ামী লীগের আমলেও আপনি বিপুল ভোটে আসলে রেকর্ড ভোটে বিজয় হয়েছেন, এটি কত বড় আসলে জাতীয়তাবাদের বিজয়, কত বড় আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিজয়, কত বড় ম্যাডাম খালেদা জিয়ার বিজয় এবং জনাব তারেক রহমানের বিজয় বলে আপনি মনে করেন? এইটা একটু কথা। আমি যখন সেমি ডেটে জেলা স্কুল দিয়ে মেট্রিক পাস করার পর আমি রাজনীতি আস্তে হাঁটিভাবে ঢুকি। আমি কুমিল্লা জাতীয় যুব দলের 2002 থেকে আমাদের সদর দক্ষিণ আর উত্তর 2টা ভাগ আছে। দক্ষিণের আমি 11 বছর যুব দলের সভাপতি ছিলাম, এটা 1993 সাল থেকে। কিন্তু আমি রাজনীতি শুরু করছি আর উত্তরে, আমি পোস্ট পাইছিল 93 থেকে। আবার 2003-এ আমি এই সময় মনু আকবসন ছিল, উনি হলো সভাপতি, সেক্রেটারি হলো আমরা জাহাঙ্গীর সাহেব, আমি সাংগঠনিক সংবাদ ছিলাম। এই সাংগঠনিক সংবাদ থাকাকালীন আমি তখন আমাদের প্রবীণ নেতা সেক্রেটারি সাহেব ছিল মৌন কামাল চৌধুরী, উনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করানোর কারণে একটা সিট, এই সিটটা খালি হয়। মাত্র ওই সময় আর 14 মাস ছিল। এটা উপনির্বাচনে সবে আমার সিনিয়র বহু, আমি কেমন শুরু যুব দলের সভাপতি, আমি আমাকে মৌন আকবর হোসেন সাহেব এবং অন্যরা বিশিষ্ট নেতাগুলি আমাকে জোর করে পুরো পৌরসভার চেয়ারম্যান তারা উদ্ধৃত করছে। আমি বলছি আমার তো সিনিয়র বহু লোক আছে, তারা দেন, তো কেউ আসতে চায় না। তো আমি মৌরুম আকবর একটা প্রশ্ন করছি, দেন আমি তো রাজনীতি করি ঠিকই আছে, কিন্তু একটা সংস্থা চালানোর মতো ক্ষমতা আমার নাই, এত জ্ঞান তো আমার নাই। উনি একটা কথা বলছে, আমি তো আর্মি অফিসে ছিলাম, আমাদের নেতা জিয়া রহমান সাহেব আমাকে মন্ত্রী বানাইছে, আমি তখন চালাইতে পারছি, তুমি পারবো, আমরা তোমাকে সঠিক পরামর্শ দিব, দিক দিচ্ছে না তুমি। ওন থেকে আরম্ভ হয়েছে। মরহুম জননেতা আকবর সাহেবের মাধ্যমে আপনি যেভাবে দুটি যোগ্যতা অর্জন করলেন, রাজনীতি দু ধরনের, একটা হচ্ছে সাংগঠনিক রাজনীতি, একটা হচ্ছে জনপ্রতিনিধিত্বের রাজনীতি, দুটি জায়গায় যেভাবে আপনি একেবারে সাকসেস হলেন, এটির নিদর্শন কিন্তু আসলে অনেকেরই নাই। আপনার এই যোগ্যতাটি রয়েছে, জনগণ আপনাকে ভোটে বিজয়ী করেছে, বারবার আপনি বিজয়ী ছিলেন এবং সাংগঠনিক আপনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করে গেছেন। সেক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে অথবা আগে সিটি মেয়র নির্বাচনের জন্য হয়তো সরকার রোডম্যাপ বা তফসিল ঘোষণা করবে। সাবেকের পরিবর্তে সামনের দিনগুলিতে সিটি নির্বাচন নিয়ে বা সংসদ নির্বাচন নিয়ে আপনার দলের কাছে কি এক্সপেকটেশন? জনতা তো আপনাকে চাইছে, একজন মনিরুল হক সাক্ষ্যকে চাইছে, জনতার চাওয়ার প্রেক্ষিতে জনতার কাছে আপনার কি প্রত্যাশা, দলের কাছে আপনার কি চাওয়া? আসলে আমরা রাজনীতিবিদ, এটা একটা নেশার মত হয়ে গেছি। আমার দৃষ্টিকোণে আমি যেটা মনে করি, রাজনীতির মাধ্যমে
কিছু করলে বড় আকারে মানুষের উপকার করা যায়। জি, আল্লাহ তাআলা আমার অর্থনৈতিক দিছে, অর্থনৈতিক আমি একটা এনজিও বা একটা প্রতিষ্ঠান করে মানুষ উপকার করতে পারি, কিন্তু কিন্তু বড় আকারে করা যায় না। কিন্তু রাজনীতি করলে একটা জায়গা গেলে বড় আকারে মানুষ উপকার করা যায়, এটা আমার চিন্তা ভাবনা। অতীতে আমার দাদু চেয়ারম্যান ছিল, আমার আব্বা এমএনএ ছিল, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। অনকে যে 300 সিট, এই সময় কিন্তু 4-5টা সিট মিলে একটা হইতো ছিল। এবার আমার মৌন আকবর্ষণ ছিল, উনি তো এই সিটে 5 বার এমপি, 3 বার মন্ত্রী, এবার আমি 2 বার মেয়র, 1 বার চেয়ারম্যান ছিলাম। কেন? আমরা মানুষকে ভালোবাসি, মানুষ আমরা ভালোবাসি, ঘুরে ফিরে আবার আপনাদেরকেই নেতৃত্বে আনে, বিজয় করে। আমরা করে কেন করে? আমরা তৃণমূল রাজনীতি করি, তৃণমূল লগে এই যেন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেন, উনি যখন ফার্স্ট 2003-এ শুরু করলো তৃণমূল রাজনীতি, এই কুমিল্লা আসলো, আমি 3 দিন পরিশ্রম করে আমি সব ঠিক করে স্টেজে আমি চলে যাই। আমি কিন্তু আমার একটা নজির আছে, বেগমজি আছে, উনি জানে আমাদের নেত্রী, আমি কোনোদিন স্টেজে উঠতাম না, আমি সব কিছু করতাম, কিন্তু করে দিয়ে আমি বাইরে থাকতাম। উনি আমাকে বহু কষ্ট করে একদিন শিল্পকলা বিদ্যালয়ে উঠাইতে পারছে। আমি স্টেজে কোন সময় হয়েছি, দেশম আমি পৌরসভার যে চেয়ারম্যান হয়েছি, এই সময় বাধ্যতামূলক হইয়া বিভিন্ন মিটিংয়ে যাইতে হয়, কিন্তু যেসব পার্টির পোস্ট আসলো এই সময় আমার স্টেজে উঠতে এরকম কোনো বাধ্যতা নাই। কিন্তু যখন একটা দায়িত্ব নিছি, এই সময় তো আমার বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয়, কথা বলতে হয়, বিভিন্ন সব সিটি কর্পোরেশন আর পৌরসভার কথা বলতে হয়, আমি আস্তে আস্তে আগেছি, কিন্তু আমি কোনোদিন সামনে যাইতাম না আগে। তো আমার কথা হলো, আমি এই যেন আমি ভালোবাসি দিকে তো দেশকে ভালোবাসি বলে কুমিল্লা শহরের মানুষ, এই শহরে আমার জন্ম, আমাকে মেয়র মানে কি কুমিল্লার নগর পিতার কাজ কি? কাজ হইলো নগর উন্নয়ন, যেভাবে করতে হবে। আমি যখন জনগণকে কমিটমেন্ট দিছি, আমি এই করতে চেষ্টা করবো, আমি যেহেতু পারি। কিন্তু আমি যদি মনে করি 2005-এ পৌরসভা ছিলাম, 2012-তে সিটি কর্পোরেশন প্রথম হই, আমি যদি মনে করি আমি সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রে বইয়ে থাকতাম, কিন্তু আমি কাজগুলি করতে পারতাম না। আমি জনগণ যে কথা দিছে, কথা দেওয়ার কারণে আমি যেভাবে হোক, আমি বিএনপির মেয়র হইও আমি লোকের লোকে যেমনি পারছি যেভাবে আমি কাজ আনার চেষ্টা করে আমি আজ এই বন্ধু খারাপ হয়েছি। যারা কুমিল্লা টাউনে সিনে 12 সাল থেকে আজ 24 সাল, তারা উত্তর দিব আমি কি করে গেছি। ফ্যাসিস্ট আমলে আপনি যেভাবে বিএনপির জন্য একটি বড় বিজয় এনে দিলেন, তখন সারা দেশে আসলে ফ্যাসিস্টের বুকে কতটা কুঠারাঘাত হয়েছে, কতটা পেরেক ঠোকার ঘটনা ঘটেছে বলে আপনি মনে করছেন? আমরা তো যে খবরটি পেয়েছি যে মনিরুল হক সাক্ষ্য হচ্ছে বাপের বেটা দেখিয়ে দিয়েছে, জনগণ আসলে একজন সাক্ষর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা আজও রয়েছে, অভিন্ন রয়েছে। সেক্ষেত্রে সিটি নির্বাচন নিয়ে সামনে আপনার নির্বাচন এলাকার মানুষ, দলের নেতৃবৃন্দ, সবার কাছে আপনার চাওয়া প্রত্যাশা? দল তো ইলেকশন, একবার আমি 2 বার সিটি কর্পোরেশন মেয়র ছিলাম, 2022-এ তখন আবার নির্বাচন এসে দল নির্বাচন করে না, আমি বাধ্যই করছি। এটা দলের সিদ্ধান্ত, কৌশল করে যেন অস্তিত্ব টিকে রাখা যায়, নেতাকর্মীর যেন ধরে রাখা যায়। না, নেতাকর্মীর ধরন লাগে তো আমার চিন্তা, আমি কোন এই সিট আমাকে বিএনপি দিছে, আমি আমাকে বিএনপিকে বুঝাই দন ছাড়া আমার ঘুম হইতো না। জি, আমি রাজনীতি করি, বিএনপি রাজনীতি করি, বিএনপি যারা করে তারা সুখ সুযোগ দেয়। হ্যাঁ, অন্যরাও যারা আছে সাধারণ পাবলিক, তারা তো আমি মানুষের কাজ করব, কিন্তু প্রথম কাজ হলো আমার বিএনপির লোকেরা অর্গানাইজ করা, তারা করা। আমি পার্টিকে আমি যদি 2022-এ আমি ইচ্ছা করি তো রিসেপ্ট করতে পারতাম না, কারণ আমার দল নেতা গুছিয়ে রিসেপ্ট না করতাম, আমি তো অ্যাভয়েড করতে পারতাম সহজে, কিন্তু করলাম না কেন? এই চাপের মুখে এত কিছু পরে আমি দাঁড়াইছি, মানুষের মুখের দিকে যারা বিএনপি করে তারা করে, আমাদের কোনো আশ্রয় নাই। আমি একমাত্র আশ্রয়, নেতা কর্মীদেরকে তো টিকিয়ে রাখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আশ্রয় না, আমি একমাত্র আশ্রয়, এই আশ্রয়, এই কথা চিন্তা আমি করছি। হ্যাঁ, দলের সিদ্ধান্ত মানি নাই, কিন্তু এটা তো জাতীয় নির্বাচন না, এটা স্থানীয় সরকার নির্বাচন, এটা দলের কোনো ভাবমূর্তি নষ্ট না আমার দৃষ্টি। কিন্তু দলের বাইরে কাজ করছি, এটা ঠিক ইলেকশন, কিন্তু কেন করছি এই সিট বিএনপি সিট, এই বিষয়টা আসলে দল এখন বুঝতে পেরেছে কিনা যে মনিরুল হক সাক্ষ্য যেটি করেছে ওই সময় সেটি সঠিক সময় সঠিক কাজটি করেছে, এটিকে গুরুত্ব অবশ্যই দল দেবে বলে আপনি মনে করছেন কিনা? দলের চেয়ারপারসন মাতা এবং পুত্রের কাছে আপনি নিয়মিত রাজনীতিতে ফেরার ব্যাপারে, নির্বাচনের রাজনীতিতে ফেরার ব্যাপারে এই মাতা এবং পুত্রের কাছে আপনার কি আহ্বান? আমাকে তখন আমাদের ভারপ্রাপ্ত তারেক সাহেব আমাকে রিলিজ সাহেবের মাধ্যমে বলছে আপনি কেন ইলেকশন করছেন, এটা একটা এক্সপ্লেন দেন, কারণ দর্শানোর নোটিশ। আমি দুইবার দিছি, আমার মহাসচিব বলছে
মির্জা আলমগীর সাহেব ওনার মাধ্যমে দিছি। আমি একটা কথাই বলছি, এটা স্থানীয় সরকার নির্বাচন হইলো, দলের একটা নিয়ম আছে, দলের নিয়ম বাইরে যাওয়া উচিত না, কিন্তু বাধ্য হইয়া মানুষকে বাঁচানোর জন্য, বিএনপির বাঁচানোর জন্য আমি করছি। আমি তো পারতাম, আমি বারবারই করি, আমি লীগ আমলে কোনো লোক টাকা দিলেও ইলেকশন করে না, ডরে ভয়ে, কিন্তু আমি তো ডর ভয় উপেক্ষা করিয়া মারা গেলে মারা যাবো, কিন্তু এই সিট ছাড়া যাবে না, বিএনপি সিট বিএনপি রাখবো, আমি করছি। হ্যাঁ, অন্যায় করছি, এটা আমি স্বীকার করছি। যদি তারা মনে করে এখন পর্যন্ত তো আমি বহিষ্কৃত, কিন্তু আমি 2022 থেকে যে সময় বহিষ্কৃত এই 25 সাল পর্যন্ত প্রতিটা অনুষ্ঠান তো আমি করি। বিএনপি যে কোনো অনুষ্ঠান হোক, এই লং মার্চ করছেন বা মহাসমাবেশ, প্রতিটা অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করছি আমার মতো করে। আলাদা ঈদের এইবার আমরা রোজা গেছে, ঈদ উল ফিতর, প্রতিটা ওয়ার্ডে আমি কর্মীর লগে ইফতার পার্টি করছি। ওই জিয়ারম আর তারেক সাহেবের 31 দফা সম্বন্ধে কথা বলছি, ইফতার করে করছি। আপনি মনে করছেন যে আপনার ত্যাগের বিচারে বা দলের এত বড় একটা গুরু দায়িত্ব পালন করে দলকে এভাবে বিজয় এনে দেওয়ার অন্যতম জননায়ক হিসাবে, রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আপনার বহিষ্কারাদেশ উড্র করে আপনাকে নিয়মিত রাজনীতিতে ফেরানো হবে বলে আপনি মনে করছেন, এবং আবারও এই জনপদের বা এই এই সিটি নগরীর নগরপিতা হিসাবে নির্বাচনের সুযোগ আপনার থাকবে বলে আপনি মনে করছেন? আমি তো একটা কথা বলছি, আমি দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এই দলের সবকে আমি ভালোবাসি, এই কারণে আমি রাজনীতি করি। আমাকে যদি আমার নেতা বা নেত্রী মনে করে আবার সামনে ইলেকশন আসলে আমি তো বহিষ্কৃত হলেও, কিন্তু আমি দলের থেকে আমি চাইবো, যেটা এমপি ইলেকশন চাইলেও চামো, মেয়র শুনলেও চামো। দল যদি আমাকে উপযুক্ত মনে করে, আমি এখনো মানুষের লোক আছি, বহিষ্কার কোনো ব্যাপার না। এটা লোক আমি ওনারা বলছে, আপনি সিটি মেয়র সাথে থাকা সময় থেকেই আপনাকে আমরা দেখেছি আপনি কুমিল্লা বিভাগের জন্য আলোচনা করেছেন, পরবর্তীতে আওয়ামী লীগ হয়তো এই আলোচনাটি নিয়ে গেছে, কিন্তু সেটা ফলে আসে নাই। মনিরুল হক সাক্কু আসলে কুমিল্লা বিভাগটি প্রত্যাশা করছে কিনা, দলের চেয়ারপারসনের কাছে আপনার কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার ব্যাপারে কি আহ্বান থাকছে, আপনি কি মনে করছেন? দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া আপনার এই চাওয়ার প্রতি আসলে গুরুত্ব দিবেন বলে আপনি মনে করছেন কিনা? এটা তো আমরা প্রাণের দাবি, কারণ কুমিল্লা আমরা জন্ম হয়েছে, আমরা সিলেট ডিভিশন আলাদা ছিলাম, কিন্তু ওভারঅল যে সব বিভাগ হয়েছে এর থেকে আমি মনে করি আমাদের কুমিল্লা, আমাদের যে শিক্ষিত আছে, আমাদের যে পরিবেশ, আমাদেরটা আগে হওয়া উচিত ছিল, আরো আগে হওয়া উচিত ছিল। এখন যদি আমাদের দল যদি ক্ষমতা আসে আর যদি ভবিষ্যতে আসে, এটা তো প্রথমে আমরা কুমিল্লার মানুষ সবে আছে, সবে মিল্লা, এটা তো আমি মনে দল নির্বিশেষে দাবি মনে করি। আমরা দল কাছে আমরা বলবো এই সময় আমরা আরো প্রায়োরিটি থাকবো, দুজন বলছি, কিন্তু আওয়ামী লীগ সরকার তারা আমরা কথা শুনছে করছে না, এটা তাদের ব্যাপার। তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া মাতা এবং পুত্র বিদেশে আছেন, দীর্ঘ বছর পরে মাতা এবং পুত্রের দেখা হয়েছে, আবেগঘন পরিবেশ, একখণ্ড বাংলাদেশ ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য কেমন অপেক্ষা করছে? তারেক রহমানকে যেদিন কুমিল্লায় আনা হবে বা তারেক রহমান যেদিন কুমিল্লায় আসবেন, কুমিল্লাভাষী বা তারেক রহমান যেদিন দেশে আসবেন, সেদিন দেশবাসী কিভাবে আসলে তারেক রহমানকে আলিঙ্গন করবে বলে আপনি মনে করেন? আমি ভবিষ্যতে তো বলতে পারি না, কিন্তু উনি সুচতুর চিন্তা ভাবনা করে যেভাবে উনি এতদিন পার্টিটা ধরে রাখছে, এটা সবই দেখছে, অন্যান্য দলেরাও দেখছে, উনি হিংসায়িত হয়েছে তারা, ওনার এই অল্প বয়সে, হ্যাঁ দেখা ওনারা সবই কিন্তু হিংসাক্ত হয়েছে। আমি মনে করি যারা দলও না করে, দলও যদি না করে, তারও তার হিসাবের এই কথাবার্তা উনি গুলি পছন্দ করে যে দৃষ্টিকে যাক, আমি গণজোয়ার হবে আমি মনে করি। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকা সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য আমরা অনুষ্ঠান সমাপ্ত করব। আমি দর্শকদের বলি, আমার যে দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে, সে সত্যিকার একটা ব্যক্তি। একটা লোকের, প্রতিটা লোকের কাজ হইলো নিজের পরিবার সঙ্গে থাকিয়া পরিবারকে খুশি করিয়া দল আর দেশের কিছু করা উচিত। এটা আমি মনে করি প্রতিজ্ঞা, নালে এই দেশ উন্নতি হবে না। দেশকে উন্নতি করতে হইলে সবার লোকে নিজের পরিবার লোকের সাথে দেখে পরিবারের সঙ্গ দিয়েও আপনার পাড়া প্রতিবেশী বা দলের উন্নয়ন, যারা দলের ভালো চায় বা দেশের ভালো চায়, তারা উন্নয়ন করেন আমি মনে করি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূল শহীদ প্রেসিডেন্ট জনমান আদর্শ, দীর্ঘ সময় যিনি লড়াকু নেতৃত্ব দিয়েছেন, বারবার জনবিজয় তিনি এনে দিয়েছেন। দুর্নীতিতে তিনি যদি দুষ্ট হতেন, দুর্নীতির কারণে তাকে যদি দল থেকে বহিষ্কার করা হতো, সেটি অন্যরকম ব্যাপারটা হতো, কিন্তু ব্যাপারটি অন্যরকম ঘটেছে। তিনি আওয়ামী লীগের আমলেও কিন্তু তার ব্যাপারে কোনো দুর্নীতি কিন্তু স্পর্শ করতে পারে নাই। সেক্ষেত্রে দুর্নীতি মুক্ত, সদা দায়িত্বশীল, সদা সর্বজ্ঞ, জনবান্ধব, জন
আস্থার ব্যক্তিত্বকে পুনরায় নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরিয়ে কুমিল্লার মানুষের, কুমিল্লা মহানগরের মানুষের প্রাণের এই মানুষটিকে আসলে নিয়মিত রাজনীতি করার সুযোগ দেওয়া হবে বলে সাধারণ মানুষ মনে করছে, তৃণমূলের ব্যক্তিরা মনে করছে। আমরা মাঠে গিয়েছি, সাধারণ মানুষের কাছে গিয়েছি, সবাই বলেছে যে মনিরুল ইসলাম সাক্কু, মনিরুল হক সাক্কুকে তো আমরা বলেছি নির্বাচন করার জন্য, কারণ নির্বাচন করে উনি ক্ষমতায় না থাকলে আমরা তো মাঠে টিকতে পারতাম না, আমাদের ঘর বাড়ি থাকতো না, আওয়ামী লীগ আমাদের সবকিছু লুণ্ঠন করে নিত। উনি তো আমাদেরকে একটা ডিফেন্স দিয়েছেন। তো আমরা প্রত্যাশা করি সাংবাদিক সাহেব আপনি দলের কাছে বলেন যেন আমাদের নেতাকে যেন আবার পুনরায় নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাকে যেন দলে নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। এই কথাগুলি মাঠে ময়দানে প্রতিটি জায়গায় কিন্তু চলছে। প্রিয় দর্শক, এই কথাগুলি বিচার বিশ্লেষণ করে দল, বিশেষ করে জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং কেন্দ্রীয় বোর্ড, কেন্দ্রীয় দায়িত্বশীল যারা রয়েছেন, তারা একজন মনিরুল হক সাক্কুকে মূল্যায়ন করে তার বহিষ্কারাদেশ উড্ড করে তাকে নিয়মিত রাজনীতিতে অংশগ্রহণ করার বা নিয়মিত রাজনীতি করার সুযোগ দেবেন বলেই তৃণমূল মনে করছে, সচেতন মল মনে করছে। দর্শক, পরবর্তী নতুন কোন আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন করে বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালাম।